সুপ্রভাত বন্ধুরা। এই যে আজ সকালে আমি আমার ডগিদের খাবার দিচ্ছিলাম, বাইরে যারা আছে। আর একটা গরু এসছিল, ওকেও আমি আজ ভাবলাম এসছে যখন তাহলে দুটো কলা দিয়ে দিই। তো আমি এসছি বাইরে এদেরকে খাবার দিতে। আমার এখানে এই যে এই কুকুরটা আর বাইরে একটা কুকুর আছে কালো সাদা, ওরা দুজন রোজই খায়। আজকে প্রায় 2-3 বছর ধরে তো খাচ্ছে। কালো সাদাটা তো প্রায় 5-6 বছর ধরে খাচ্ছে, আর এই সাদাটা নতুন এসছে, এই 1-2 বছর হয়ে গেছে হয়তো। আর বলবেন না, এই পাশের বাড়ি ওই যে প্লাস্টার করছে, তার সব এইগুলো এসে আমাদের পাঁচিলের ভেতরে এসে পড়ছে, ওই সিমেন্টগুলো। এবার এদের খাবার দিয়ে আমি এই সাইডে, এই জন্য একটু অসুবিধে হচ্ছে। এদেরকে বললেও এরা শোনে না। এদের অনেকবার বলেছি প্লাস্টিক লাগিয়ে আপনার প্লাস্টার করুন, কিন্তু শোনে না। প্রথম থেকেই এরা খুব ডিস্টার্বিং একটা পরিবার। তো যাই হোক, আমি আমার ডগিদের খাবার দিচ্ছি, যেখানে রোজ দিই। ওকে একটা হাড় দিয়েছিলাম, হাড়টা আগে নিয়ে চলে গেছে। আর এদিকে যে নারায়ণী এসে গেছে বাটি। নারায়ণী অলরেডি বাড়িতে ঘরের ভেতরে খাবার দিয়ে দিয়েছি, তারপরে আবার এসছে। আর এই যে গরুটি এসছে, ওকে আমি কলা খাওয়াবো। ওর আর তর সইছে না, এই যে কলা দিয়েছি। এ হচ্ছে নন্দী মহারাজ। আমরা এ গোমাতা নয়, ও নন্দী মহারাজ। আমি নন্দী মহারাজকে একটু প্রণাম করে নিলাম। আর এই ডগি খাবার হয়ে গেল। আর এই ভেতরে যাকে দিয়েছেন তার, সে অলরেডি নিজেরটা খেয়ে আবার এরটা খেতে বসে। এদের মধ্যে প্রচুর হিংসি চলে। উনিও কলা খেয়ে খুশি হয়ে গেছেন। ওদের মুখগুলো দেখলে আমার বড় ভালো লাগে। এদিকে নারায়ণী আছে, এদের সাথেই আমার সব থেকে ভালো বনিবনা। এদিকে মোটা হুলোকেও খাবার দিয়েছিলাম, সেও খেয়ে দিয়ে তার বাটি একদম পরিষ্কার। এবার এসে গেলাম আমি রান্নাঘরে, প্রচুর কাজ। আমার ঘরে ডগিদের জন্য ভাত রান্না করেছি, তাদের জন্য মাছ মাংস দিয়ে তাদেরকে মাখিয়ে দেবো। এদিকে নিজে রান্না করেছি। এটা আমার ক্রেশে বেড়াল এসছে একটি, এই মাসের মানে এই বছরের এই মাসের প্রথম বেড়াল, বাঘু। ও এসছে নিউ টাউন থেকে। উনি আবার খাবার দাবার খুব কম খান, তো যাই হোক, ও আবার চিকেন ফিশও খায় না, ও প্যাকেট ফুড খায়। তোকে প্যাকেট ফুডই দেওয়া হয়েছে, সেটাও আবার খুব কম খায়। কিন্তু এমনি ফ্রেন্ডলি বাচ্চা, এমনি কোনো অসুবিধে নেই, খুব ভালো বাচ্চা। এই তো আমার বাঘু সোনা। মা মা অরে বাবা, এ গায়ে গা ঘুষছে। বাঘু ওলে বাবা রে, খেয়ে না বাবা, খেয়ে না। মা সব রকমের আমরা কমফোর্ট দিই বাবা। বাঘু 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 বাবা, খেয়ে না, খেয়ে না। আদর খেলে পেট ভরবে না, খাবারটা খেয়ে না। খাবারও সত্যিই খুব কম খায় মামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লা দি মাথাটা চুলকে দাও, গলার তলা চুলকে দেবো। ওরে বাবা, এ তো শুয়েই পড়বে। আল্লাদি, একেবারে আল্লাদি বাচ্চা, খুব মিষ্টি বাচ্চা। আমার বাড়িতে সবাই এরা খুব মিষ্টিই হয়। সোনা বাচ্চা, খেয়ে না বাবা, খেয়ে না। রাতে খেয়ে নিয়েছিল, এখন আবার খাবার দিয়েছি। উত্তরপ্রদেশ থেকে আসার পর এই ফার্স্ট আপনাদের সাথে আবার
কথা বলছি। কালকে কাজে বাজে ছিলাম, বাড়িতে এতদিন বাদে এসেছি, বাড়ির অনেক কিছু এদিক ওদিক হয়েছিল। মাসি এই কদিন আমার কুকুরদের খাবার দাবার দিয়েছে। অনেকে জিজ্ঞেস করেছিলেন দিদিভাইরা যে আমি চলে যাব কে দেখবে। তো মাসির শরীর একদম ভালো নেই, বিশেষ করে মাসির একটা আঙ্গুল খুব ব্যথা। মাসির প্লাস মানে পায়েরও ঠিকমতো হাঁটতে পারে না, পাগুলো মাসির বেঁকে গেছে। মাসির 60 আপ এজ হয়ে গেছে এখন। সো মাসি আর সত্যি কথা বলতে মানে কাজ করার মতন অবস্থাতে এখন খুব একটা নেই। কিন্তু মাসিরও কিছু করার নেই, কারণ আমি বললাম যে মিমির কাছে, আমার মাসি মিমিকে অসম্ভব ভালোবাসে। সো আমি মিমির কাছে যাব, আর মাসি না করলে আর আমার বাড়ির কেউ সেরকম কিছু জানে না এই বাড়িতে কীভাবে কী করে এদের ট্যাকেল করতে হয়, কীভাবে খাবার দিতে হয়, কোথায় কি আছে না আছে সব কিছু মাসি জানে। মাসি আমার বাড়িতে 7-8 বছর কাজ করেছে, সো মাসি সব কিছু জানে। তো আর কেউ নেই যাকে আমি এই দায়িত্বটা দিয়ে যেতে পারবো। পুরো বাড়ির দায়িত্ব প্রায় মাসির ওপরেই দিয়ে গেছি। তো এই হলো, মাসি সব করেছে। আর মাসি তো প্রচুর চার্জ করে, সেটা আপনারা জানেন। এই কদিনে মাসি 5200 টাকা চার্জ হয়েছে। টাকাটা এটিএম থেকে তুলে আমি দেবো মাসিকে, এখনও তোলা হয়নি, মাসিকে আজকে দিয়ে দেবো। সো এইটা হলো এর মাসি যথেষ্ট, ওদের ব্যাপারে মাসি যথেষ্ট দেখাশোনা করেছে। আর রাত্রিবেলা গোপালদা বলে একজন আছে, যার কুকুরদের আমি ভ্যাকসিন করাই। গোপালদা আরেকজন পশুপ্রেমী। তিনি আবার এই আমাদের পাশেই একটা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সেখানে সিকিউরিটি গার্ডের কাজ করেন। তো উনি রাত্রিবেলা এসে কয়েকদিন আমাদের, যেহেতু রাতে মাসি থাকে না, এবার কুকুররা যদি রাতে চিৎকার টিৎকার করে, সেই জন্য উনি আবার এসে কয়েকদিন ওদের সাথে থাকে, যাতে চেঁচালে অন্তত এই আমি আছি বলে এইটুকু বলে ওদের থামাতে পারবে। নয়তো আমার তো শত্রুর অভাব নেই আশেপাশে। আবার হয়তো দুর্গাপুরে ফোন চলে যাবে, না কোথায় পুলিশেই ফোন চলে যাবে, জানি না, যে এই বাড়ি কুকুর ডাকছে, আমাদের ঘুম হচ্ছে না। সো এই সব বিভিন্ন ক্রিটিসাইজমেন্ট এইসব নিয়ে আছি। তো যাই হোক, এই কদিন এইভাবে গোপালদা আর মাসি মিলে আমার বাড়ির সব ডগিদের সামলে নিয়েছে। আমি আসলাম কালকে, এসে বাজারঘাট সেরকম কিছু ছিল না, তো সেই বাজারঘাট করলাম। আজকে সকালে রান্না টান্না করলাম। আজকে এবার বলি, আজকে আমার একটা জায়গায় আমি যাওয়ার প্ল্যান করেছিলাম, গেছিও আমি সেটা। কিন্তু আমার যা হয়, আমার প্রত্যেকটা কাজে প্রচুর বাধা বিঘ্ন দিয়ে আমার তারপরে গিয়ে করি। তো এটাতেও হয়েছে। সেটা হচ্ছে, আমি আজকে একটি মন্দিরে গেছিলাম, খুব জাগ্রত ঠাকুর শুনেছিলাম, তো আমি গেছিলাম সেখানে মায়ের দর্শন করতে। এবার কথা ছিল, আমার একটা কথা বলি, আমার বাড়িতে একজন প্লাম্বার কাজ করে, আপনাদের বোধহয় আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আমার জলের কাজ করে যে ছেলেটি, সুমিত বলে, ও মানে কি বলবো, ও আমাকে বৌদি বৌদি বলে, কিন্তু আমি ওকে ভাইয়ের মতনই দেখি। তো বহু বছর ধরে আমার বাড়িতেও প্লাম্বারের কাজ করে, এবং ও বলতে নেই প্লাম্বারের থেকে কিছু বেশি, মানে এই যে আমার বাড়িতে জলটা এসছে, যে মানে এই আমার যে মিউনিসিপ্যালিটির কাগজ নেই, কিছু নেই, তা সত্ত্বেও ও মানে সেই লোক ধরে বৌদি অসুবিধে হচ্ছে বলেও করিয়ে দিয়েছে। কিন্তু তার পরের দিনই, মানে আমার বাড়ি কাজটা করার পরই ওর পায়ে হঠাৎ করে পুজ জমে একটা পেকে এমন ফুলে টুলে যায় যে ও হাঁটতে পারছিল না। আর ওর বলতে নেই, ওর মানে 2020-21 সালে ওর একবার বলেছিলাম বোধহয় আপনাদের, যে ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাই ভোল্টেজের তার ওর মাথার উপরে পড়ে গেছিল, পুরো পুড়ে গেছিল ওর শরীরটা। ও মানে সেই সময় আমি খুব সামান্য টাকা দিয়ে ওকে একটু সাহায্য করেছিলাম, সেইটাও মনে রেখেছে আজ অবধি। তো সেই থেকেই ওর সাথে একটা আমার, শুধু যে ও আমার বাড়ির প্লাম্বার তা নয়, ওর সাথে একটা আমার আলাদা একটা সম্পর্ক বলতে পারেন, মানে দিদি ভাইয়ের সম্পর্ক। তো আমি যখন শুনলাম যে ওর পায়ে আবার এইরকম হয়েছে, ও হাঁটতে পারছে না, কাজ করতে পারছে না, মানে ওর যা টাকা পয়সা জমিয়েছিল সব টাকা পয়সা ওর ওই যখন মাথায় ওই হাই ভোল্টেজের তার পড়েছিল সেই সময় খরচে হয়ে গেছে। এখন রিসেন্টলি আবার ওর মারও শরীর খারাপ, মার কোমর টোমর ভেঙে গেছে, তারপরে আবার ওর পায়ে এটা হয়েছে, এটা নিয়ে আবার অপারেশন করানো হলো। প্রায় 42,000 টাকা লেগেছে। আমিও কিছু টাকা দিয়ে এবারেও সাহায্য করেছি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী। তো যাই হোক, ও এখন পুরোটা, এখন ওর পা কিওর হয়নি, তো অপারেশন হয়েছে। বেশ অনেকগুলো টাকাই, আবার লোন নিতে হয়েছে ওকে, আমিও কিছুটা দিয়েছি, তাই আরও লোকজনের কাছ থেকে হয়তো সাহায্য নিয়েছেও।
তো ওরও খুব মানে একটা, আমার খুব খারাপ লাগে যে একটা গরিব মানুষ, তার মধ্যে এত সমস্যা লেগেই রয়েছে। তা আমি বলেছিলাম যে সুমিত, তুমি আজকে আসবে 2টোর সময়? আসবে না মানে আমি একটা ওলা উবের বুক করব, তো তোমাকে আমি মোড় থেকে তুলে নেব, তুমি ওখানটা এসে দাঁড়াবে 2টোর সময়, আমি তোমায় বলে দেবো বেরোনোর আগে। তো এরকম কথা ছিল। এবার আরেকটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমি যতবারই আজ অবধি আমার মেয়ের কাছে গেছি, প্রথমবার যখন গত বছর জুলাই মাসে আমার মেয়েকে আমি উত্তরপ্রদেশে ভর্তি করাতে গেছিলাম, যেদিন আমাদের রাতে ট্রেন ছিল যাওয়ার, এই একই ট্রেন নেতাজি এক্সপ্রেসেই যাই, তো নেতাজি এক্সপ্রেস রাত 9:55 ট্রেন, সেদিন বোধহয় এরকম 7:30-8টার সময় আমরা এখান থেকে বেরোচ্ছিলাম হাওড়া যাব বলে। সেই দিন হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে লোডশেডিং হয়ে যায়। সেইবার আমি 1-2টো মেয়েকে রেখে গেছিলাম আমার কুকুরদের খাবার দাবার দেখার জন্য, ওদেরকে অনেক টাকা পয়সা দিয়ে। তো লোডশেডিং হয়ে যায়, আমি ভেবেছি লোডশেডিং হয়ে গেছে, খানিক বাদে হয়তো চলে আসবে। কিন্তু আমি যখন ট্রেনে তখন জানতে পারি পরের দিনও কারেন্ট আসেনি, এবং অন্য সবার বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই। এটা আমি ট্রেনে জানতে পারি, তখন আমরা পৌঁছোইও নি। এবং তারপরে জানতে পারি যে আমাদের মিটার বক্স, আমি ইলেকট্রিশিয়ান আমাদের যে আছে তাকে খবর দিই, সে এসে বলে আপনাদের মিটার বক্স জ্বলে গেছে, এটা আমি কিছু করতে পারবো না, এটা ইলেকট্রিক অফিসের থেকে লোক এসে করতে হবে। মানে আমরা 2015 সাল থেকে আছি, 2024 সালে ঠিক যে রাত্রে আমরা এখান থেকে রওনা দিয়েছি সেই রাত্রেই মিটার বক্স জ্বলে গেল। হ্যাঁ, এবার সেই মানে অনেক কাণ্ড করে, সে আমি ট্রেনে বসে ইলেকট্রিসিটির লোকের নাম্বার জোগাড় করে একে তাকে ধরে টরে সেই অনেক কাণ্ড করে, মানে সে একটা ডিরেক্ট লাইন করে মানে কিছুদিনের জন্য ইলেকট্রিক হয়, তারপরে এসে আবার একটা অ্যাপ্লিকেশান করা হলো যাতে আবার আমাদের মিটারটাকে নতুন মিটার লাগিয়ে দেওয়া হয়। সেটা করতে প্রায় আরও 2-2.5 মাস মনে হয় টাইম লেগে গেল। এটা হলো প্রথমবারের ঘটনা যে আমি যতবারই এখান থেকে আমার মেয়ের কাছে গেছি ততবারই এই বাড়িতে কিছু না কিছু ঘটেছে। এটা হলো ফার্স্টবার যে পুরো মিটারটাই পুড়ে গেছিল। আচ্ছা, সেকেন্ডবার যেটা হলো গতবার, সেটা হচ্ছে জল বন্ধ হয়ে গেল নভেম্বর মাসে, যেটা আমি বলেছিলাম যে আমি ওখানে যখন গেছি তখন জানতে পারলাম যে এখানে মেশিন, ওই যে যে আমাদের যে লাইনে যে ফেলুর দিয়ে জল আসে সেই লাইনটাই খারাপ হয়ে গেছে, জল বন্ধ হয়ে গেছিলো। সেইটা নিয়েও চললো কিছুদিন, মানে এটা একটা বড় ইস্যুতে আমি ভাবছিলাম যে এইবার যে যাচ্ছি, এটা 3rd টাইম যাচ্ছি, আমার মেয়ে 6 মাস ওখানে আছে, তার মধ্যে এই 3 নম্বর বার আমি গেলাম। এবার কি হবে? এবার যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কেন্ট যেটা আছে, যেটাতে আমাদের খাবার জল আসে, সেইটা এবার খারাপ হয়েছে। তো আমি এসে যখন শুনলাম কেন্ট খারাপ হয়েছে, কেন্ট দিয়ে জল পড়ছে না, খাবার জল পড়ছে না, তো আমি কেন্টের লোককে খবর দিয়েছিলাম গতকালকে। তো গতকাল দুপুরবেলা কেন্টের লোক এসেছিল, এসে দেখে গেছে যে কী কী পার্টস খারাপ হয়েছে, সেগুলো বললো আজকে আমার কাছে নেই, আমি কালকে নিয়ে আসবো। এবার আজকে আমার যাওয়ার কথা ওই মন্দিরে, যেখানে আমি বলেছি সুমিতকেও নিয়ে যাব, দুজনেই যাব। এবার 2টোর সময় যাওয়ার কথা, ওরা আমাকে 1টার সময় ফোন করেছে যে আমরা মাল পেয়ে গেছি, আসছি এটা লাগাতে। তখন জাস্ট আমি মানে স্নান করতে যাচ্ছি, সব কিছু রান্না টান্না করেছি, এদের খাবার টাবার দিয়ে আমি স্নান করতে যাচ্ছি, যে এবার স্নান করে বেরিয়ে পুজো দিয়ে খেয়ে বেরোবো, 1 ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে, বেরিয়ে যাবো 2টোর সময়। তা আমাকে ফোন করে বললো যে ম্যাডাম আমরা ওই কেন্টের ওই পার্টসগুলো পেয়ে গেছি, এসে লাগিয়ে দেবো। ঠিক আছে বললাম, আমি বললাম আমি তো বেরিয়ে যাবো 2টা, বলছে আমাদের বেশিক্ষণ লাগবে না, 1/2 ঘন্টার কাজ আছে, এসে লাগিয়ে দিচ্ছে। আমি ঠিক আছে আসুন। তা আমি যখন স্নান করতে যাবো সেই সময় কলিং বেল বাজে, লোকটা ঢোকে ও কাজ করছে। এবার আমি ভাবছি যে এবার যাবো এরকম সময় হঠাৎ করে লোকটা আমাকে বলছে আপনাদের উপরে যে কলের লাইনটা আছে ওটা বন্ধ করতে হবে, এটার একটা কি যে আমাদের যে কেন্টের সাথে তো আমাদের কলের একটা লাইন পাইপ থাকে, তো সেইটা কলটা কিছু একটা খারাপ হয়ে গেছে পার্টস, তো আপনাকে উপর থেকে গিয়ে ওই এইদিকে যে লাইন আছে সেই লাইনটির জলটা বন্ধ করতে হবে, নয়তো এটা জল পড়তেই থাকবে, আমি কাজ করতে পারবো না। তা আমি উপর থেকে ওটা বন্ধ করে উপরে দাঁড়িয়ে বললাম আপনার হয়ে গেলে বলবেন, আমি আবার চালু করে দেবো। আর ওই লাইনটা যদি জলের লাইন চালু না করে, আমি কিন্তু বাথরুমে আমার জল আসবে না, আমি স্নান করতে পারছি না। সো আমি উপরে দাঁড়িয়ে আছি, খানিক বাদে আমি ফোন করলাম যে কি হলো দাদা, হলো? বলে এটা হবে না, আপনাকে প্লাম্বার ডাকতে হবে, এটা পুরো ভেঙে বেরিয়ে গেছে।
এবারে মানে আমি তো দেখছি এখানেই তো 1:30 বেজে গেছে। ও বলছে এরকম তো কোনোদিন হয়নি। মানে আসল যে কলটা যেটা আমার, সেই কলটায় কিছু একটা পার্টস এমন একটা ভেঙে গেছে। সেটা ও কেন্টের কাজ নয়, সেটা প্লাম্বারের কাজ। তখন আমি বাধ্য হয়ে আবার সেই সুমিতকে ফোন করলাম। আমি বললাম, সুমিত এই ব্যাপার, তুমি আসো। এবার ও এসে বলছে, ও বাবা এটা তো মানে ওই কী বলে জানি, ওই ভেতরে আর কি লাগানো আছে পাইপে, তো পুরো ভাঙতে হবে। তো এটা মানে বাইরে দিয়ে নেই, এটা পুরো মানে একদম মানে ছেনি হাতুড়ি দিয়ে ভেঙে ওই পাইপের কাজ করতে হবে। সেটা আজকে করা সম্ভব না, অনেক সময়ও লাগবে। আজকে আমরা এক জায়গায় যাব প্ল্যান করেছি। তখন বলল কি করা যায় কি করা যায়। তো আমার উপরে একটা রান্নাঘর আছে, সেটা আমরা ইউজ করি না সেভাবে। তো ওই ঘরে ওইখানে এই কেন্টেরও একটা লাইন করা হয়েছিল, সেটা বেশি ইউজ করা হয় না। তো ওইটার সাথে বললো যে আমরা ওটা ঠিক করে এটা করে যা যা পার্টস আছে চেঞ্জ করে ওটার সাথে মানে দেখে দিয়ে যাচ্ছি। এরপরে যখন আপনাদের প্লাম্বিংয়ের কাজ হয়ে যাবে ও কানেক্ট জাস্ট করে দেবে। সুমিত বুঝে নিয়েছে যে হ্যাঁ এটা আমি কানেক্ট করে দিতে পারবো। তারপরে সেইভাবে ও ওই কাজটা উপরে গিয়ে নিয়ে গেল, গিয়ে ওই পাইপের সাথে লাইনে কাজ করে মানে উপরের যে কলটা ছিল সেখানে রান্নাঘরে সেই কলটার সাথে জয়েন করে আমার কেনটাকে ঠিক করে আবার নিচে এসে সেটাকে লাগিয়ে দিয়ে গেছে। প্রায় 5,000 টাকা বিল হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল আমার সেই ফ্ল্যাট বিক্রির টাকা থেকেই দিতে হলো। তো এই হলো ব্যাপার। আর তারপরে আমি আর সুমিত আবার মানে আমি পুজো চান করলাম, মানে ও আবার জলের লাইনটা করে দিল যে রান্নাঘরে আর এই রান্নাঘরের পাশে আমাদের একটা কমন টয়লেট আছে, এই দুটো জায়গায় আর জল আসবে না, আর অন্য বাথরুমগুলোতে জল আসবে। রান্নাঘরে পুরো কলটাই খুলে নেওয়া হয়ে গেছে, এখন ওইখানে লাইন বন্ধ করে দিয়েছে, নয়তো জল পড়তেই থাকবে। তো এই অবস্থায় আর কিছু করার নেই, স্নান টান করলাম, কারণ এখন ছেনি হাতুড়ির কাজ আজকে আর করা যাবে না, ইভেন কালকেও করা যাবে না। তো আমি স্নান টান করলাম, পুজো দিলাম। তো সুমিত বসেই ছিল, তারপরে ওকে নিয়ে আমি গেলাম সেই মন্দিরে। খুব ভালো লাগলো মন্দিরটা, মা শুনেছি খুব জাগ্রত। তো এই আর কি, আমরা দুজনে মিলে পুজো দিলাম। তারপরে বাড়ি এসে গেছি। আর কালকে সকাল সকাল আমাকে একটু বেরোতে হবে, আমার ফ্ল্যাট বিক্রির কাল ফাইনাল রেজিস্ট্রি আছে, তো সেখানে যাব। অনেক কিছু জিনিসপত্র নিয়ে টিয়ে আমাকে যেতে হবে, সেটা একটা বড় কাজ। আর তার এইদিকে আমার ওই আমার গাড়ির যে ইটা কেসটা, ওইটা ফাইল হবে, ওটারও সাইন সিগনেচার হয়ে গেছে। ওটাও কালকেই হয়ে যেত, কিন্তু কালকে যেহেতু আমার রেজিস্ট্রি হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, সো কালকে ওটা আর হচ্ছে না, ওটা হয়তো সোমবার দিন করবো। যে আমার গাড়ির যে ওই মহিলার বিরুদ্ধে যে ফ্রড কেসটা আছে সেটা শুরু করা হবে, হয়তো মানডেতে করা হবে। মিমির ব্যাপারে বলি, আমার মেয়ের ব্যাপারে, যে ওইখানে যেটা হয়েছে আমি ওকে নিয়ে আসবোই ভেবেছি। কারণ দেখুন একটা জিনিস বলি, গুরুকুল আমি যেভাবে চেয়েছিলাম, হ্যাঁ, যে ডিসিপ্লিন হবে, পড়াশুনো হবে, এই হবে সেই হবে, সেটা হয়তো কিছুটা হয়েছে। 1 বছরে ও ভালো হিন্দি শিখেছে, ডিসিপ্লিন শিখেছে, অনেক কিছু মেনে নিতে শিখেছে, সহ্য করতে শিখেছে, সহ্যের ক্ষমতা বেড়েছে হয়তো বা। কিন্তু যেটা হচ্ছে যে ওখানে কয়েকটা জিনিস ঘটেছে, মানে ওদের মিসম্যানেজমেন্টের জন্য, যেটা আমি সবসময় বলে আসছি যে স্কুলটার মিসম্যানেজমেন্টের মানে ম্যানেজমেন্টটা ঠিক নেই ওখানকার। তো সেই কারণে ওখানে যেটা হয় যে মাঝেই হয়েছে যে ওকে আমি এত জিনিস দিয়ে গেছি, হ্যাঁ, ওর বাক্স আছে একটা টিনের, ওখানে সবার বাক্স আছে, সেই বাক্সগুলোর মধ্যে সব জিনিস থাকে এক একজন স্টুডেন্টের। এবার সেই বাক্সগুলো তালা দেওয়া থাকে, ওখানে খুব চুরিচামারি হয়ে যায়, এর জিনিস ও নিয়ে নেয়, ওর জিনিস ও নিয়ে নেয়, যাই হোক সে বাচ্চারা সেটা হতেই পারে, কিন্তু সেটা দেখার জন্যে যে ব্যবস্থা থাকা উচিত সেগুলো ওখানে নেই। সিসিটিভি ক্যামেরা হোক বা সিসিটিভি না হয় ঠিক আছে, আমি প্রাইভেসির জন্য না হয় সেটা মেয়েদের হোস্টেল না দিতে পারি, কিন্তু অ্যাটলিস্ট ধরুন মানে কোনো ভালো ওয়ার্ডেন বা যারা দেখাশোনা সেইগুলো কিন্তু সেভাবে ওখানে নেই। ওই বড় মেয়েরাই যা দেখে,
এবার ও যে মেয়েটির আন্ডারে আছে সেই মেয়েটি আমি শুনলাম হঠাৎ করে নাকি তার বাড়িতে চলে গেছিলো। এবার ওর যে ট্রাঙ্কের যে চাবি আছে সেই চাবি নিয়ে চলে গেছিলো। এবার 6-7 দিনের জন্য গেছিলো। এবারে এই ঠান্ডার মধ্যে আমার মেয়ে যেটা পরে আছে সেটাই প্রায় পরে তারপর তার জামা কাপড় থেকে ধার কর্জ করে সে চালিয়েছে। মানে তার কাছে এবার ধরুন চান করে এসে আমি যেমন সব ক্রিম লোশন এই সেই বিভিন্ন জিনিস ওকে দেওয়া থাকে, এবার ও বেচারা ওর সব দেওয়া থাকা সত্ত্বেও ও কিছু ইউজ করতে পারলো না 6-7 দিন। এবার এইগুলো তো ম্যানেজমেন্টের দায়িত্ব যে সে চাবি রেখে যাচ্ছে, ও যাওয়ার আগে কি কি করে যাওয়া উচিত সেগুলো চেক করা। হ্যাঁ, তো এই সব জিনিসগুলো ওই স্কুলের সমস্যা। প্লাস একটা জিনিস হচ্ছে যে ওখানে কারুর একজনের কাছে মানে বড় দিদি কারুর কাছে মোবাইল আছে এবং সেই মোবাইল তারা দেখে এবং বুঝতেই পাচ্ছেন এই বয়সের মেয়েরা মোবাইলে কি দেখতে পারে। হ্যাঁ, মানে 11-12 বা কলেজে মানে ওরা তো মহাবিদ্যালয় ওখানে বিয়ের ইয়ে হয়, তারা যদি মোবাইল দেখে এবং সেখান থেকে তারা যেসব শিখছে টুকটাক সেগুলো কিন্তু বাচ্চা মেয়েগুলোর ওপরেও টুকটাক অ্যাপ্লাই করে, সেটা আমার কানে এসেছে। এবং আমি এটাও শুনলাম যে এটা মানে ম্যানেজমেন্টকে বলতে বারণ, কারণ এরপরে ম্যানেজমেন্ট তো ওদের এগেনস্টে স্টেপ নেবে, কিন্তু ম্যানেজমেন্ট এটা দেখবে না যে ওরা এসে বাচ্চাগুলোর ওপর এরপরে যাই কমপ্লেন করেছে তার উপরে কী করছে, সেটা কিন্তু ম্যানেজমেন্ট নজর রাখবে না। তো ম্যানেজমেন্টের একটা বিশাল ফাঁক রয়ে গেছে, যে কারণে আমি ডিসাইড করেছি যে ওকে ওখান থেকে আমি নিয়ে আসবো। আর অন্য মানে অন্য হয়তো আরও ভালো গুরুকুলও আছে, সবচেয়ে গুরুকুল এরকম তা নিশ্চয়ই নয়, কিন্তু আমার আর ইচ্ছে করছে না ওকে ছাড়তে, কারণ ওকে মনে হচ্ছে যে এবার যা হোক আমার নিজের উপর দিয়ে যাবে। আমি কিছু প্ল্যান করেছি যে আমার মানে আমার ডগিদেরকে আমি উপরে শিফট করে দেবো আর একটা লোক রাখবো পার্মানেন্টলি, যে আমার বাড়িতে থাকা খাওয়া দিয়েই রাখবো, সে ওদের দেখাশোনা করবে আর আমি আমার মেয়ের উপরে পুরো ফোকাসটা করব। এটা আমি একটা প্ল্যান করেছি, আই হোপ কি আমি সেটা করতে পারবো, আশা করছি আমি। আর আমি সেরকম লোকও খুঁজছি। তার এবার এইগুলো চালানোর জন্য আমার যেটা দরকার হচ্ছে টাকা, তার জন্যে সেটার জন্য আমি চেষ্টা করব। সো মেনটেনেন্সের করা বা নিজে কিছু করা সব কিছুই আমি একটা চেষ্টা করব, কারণ এই ফ্ল্যাটটা বিক্রি হয়েছে, কিছু টাকা দিয়ে আমি যদি কিছু করতে পারি বা সেগুলো আমি এটা চেষ্টা করব। এইসব অনেক কিছু প্ল্যান ভাবনার চিন্তা করছি আমি, দেখি। বাট মেয়েকে আমার কাছে এনেই রাখবো, আপনারা আমার সঙ্গে থাকবেন এই লড়াইয়ে, যুদ্ধে। আপনাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পেয়েছি। সো আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। কালকে রেজিস্ট্রিটা হয়ে গেলে আরও অনেকগুলো কাজ আছে, ওই আমার কারের যেটা কেসটা ফাইল করা, এগুলো চলবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি, আর অনেক ভালোবাসা নেন। নমস্কার।